যাই হোক, আমি ওই কথাটা বলার জন্য তারপরে স্যার ওই দিন কথায় কথায় বললো তোমার বয়স কত? আমি বললাম স্যার 50 তো হয়ে গেছে। 50 ভাববা না, 25 ভাববা। আমি কিন্তু এখনো 40-এর উপরে ভাবি না। স্যারের এটাও একটা বৈশিষ্ট্য ছিল, নিজেকে সবসময় তিনি তরুণই ভাবতেন এবং শেষ দিন শেষ মুহূর্তটি পর্যন্ত আসলে তিনি কাজের মধ্যেই ছিলেন। নিসার ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্যারের মূল যে বিষয়টি সবচেয়ে আকর্ষণ করে যে তিনি বাংলাদেশের রং ব্যবহার করতেন বলে একটা বলা হয়, যে তার ছবির মধ্যে বাংলাদেশের রংগুলি আরও বেশি প্রাণবন্ত উজ্জ্বল হয়ে আসে, সেটা যদি একটু ব্যাখ্যা করেন আমরা একটা বিরতির পরে আপনার কাছ থেকে যাচ্ছি, একটি বিরতিতে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নিসার হোসেন, আমরা আপনার কাছে যাব, কিন্তু একটু রফিকুন নবী স্যার আছেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলে তারপরে আপনার প্রশ্নের দিকে ফিরে যাব। আমরা কথা বলছি বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর সাথে। রফিকুন নবী, আমরা একটু জানতে চাইবো যে 80 বছর পার হয়ে স্যার মারা গেলেন, কিন্তু শেষ সময় পর্যন্ত উনি নিজেকে তরুণ ভাবতেন এবং তরুণের মতোই কাজ করে গেছেন। তো তার কথার মতোই কি তার কাজ কিছু অসমাপ্তই থেকে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, তার তো এই যে হঠাৎ প্রয়াণ, হঠাৎ করে চলে গেলেন, সেই ক্ষেত্রে এটা অবশ্যই ভাবতেই হয় যে তার মনে মনে অনেক কিছু করার সব ইচ্ছা ছিল। শুধু যে ছবি আঁকার ব্যাপারে, যেমন একটা প্রদর্শনীর সামনে বড় প্রদর্শনী করার একটা ইচ্ছা ছিল, সেটা যেমন হলো না। তার জন্যে বহু ছবি তিনি যে শুরু করেছিলেন সেগুলো অসমাপ্ত থেকে গেছে, সেগুলো হলো না। তারপরে সাংগঠনিক নানা রকম কর্মকাণ্ডে তার অনেক ভাবনা চিন্তা ছিল যে কিছু কিছু কাজ তিনি করবেন। বিশেষ করে আমাদের এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী 100তম, সেইটিতে তার অনেকগুলো ভাবনা ছিল। তিনি সেইগুলো নিয়ে অনেক কিছু বলেছেন, অনেক কিছু করেছেন, ভাবনা চিন্তা, এবং সেগুলো সভা সমিতিতে প্লেস করেছিলেন। সবই ঠিক ছিল, কিন্তু এই যে বাস্তবায়ন তো আর উনি দেখে যেতে পারলেন না। এই দিকটা কিন্তু তার অসম্পূর্ণ রয়ে গেছে। আমরাও সেটার বাস্তবায়নও আর দেখতে পেলাম না। একটি জিনিস, যে এই যে শূন্যতা তৈরি হয়েছে শিল্পীর প্রয়াণের পর, সেইটি পূরণ হওয়ার জন্য নতুন প্রজন্মের যারা শিল্পী আছেন তাদের মধ্যে প্রস্তুতি কতটুকু মনে হয়? তিনি তো এই যে শূন্যতার কথা বললেন, এটা একটা আমি তো মনে করি যে একটা মহাশূন্যতা বিরাজ করা শুরু হলো এই আজকে থেকে। কারণ আমরা যে মহান শিল্পী কাইয়ুম চৌধুরী, এই যে বলি আমরা, সেই কাজগুলো তো আর বেরোবে না। এবং তিনি শুধু যে চিত্রকর তা তো সেইটা দিয়ে কিন্তু তাকে মূল্যায়ন করলে বরং খর্ব করা হবে। চিত্রকলার সাথে তার অন্যান্য আরও যেসব কর্মকাণ্ড ছিল সেগুলো নিয়েও কিন্তু ভাবতে হবে। যেমন তিনি এইসব তো আলোচনা হয়েছেই অবশ্য, তার বই পুস্তকের সাথে জড়িত থাকা, পত্রপত্রিকার সাথে জড়িত থাকা, এইসব নানা দিকে তার যে মনোযোগ ছিল এবং সেই সবে যে তিনি খুব সার্থকভাবে সফলভাবে কাজ করেছেন, সেইগুলা তো কি বলবো, যে তরুণ প্রজন্মের জন্য তো অবশ্যই খুবই উদ্দীপক এবং উজ্জীবক এক ব্যাপার ছিল। তার যে কাজ করার যে স্পৃহা, কাজ করার যে ধরন, এবং কাজ করার মানে সব কিছু মিলিয়ে, শুধু ছবি নয়, সব কিছুতে তার যে সম্পৃক্তি, সেইটা এত আকর্ষণীয় পর্যায়ের ছিল যে তরুণ প্রজন্ম কিন্তু সেইটি থেকে যথেষ্ট কি বলবো, যে
ইনফ্লুয়েন্সড হয়েছে। যেমন আমরাও যখন তরুণ ছিলাম তখনও কিন্তু কাইয়ুম চৌধুরী মানে অনেক বড় শিল্পী, এবং তার কাজ দেখে তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে যে সম্পৃক্ততা সেইগুলা দেখে আমরা কিন্তু উদ্বুদ্ধ বোধ করতাম এবং সেইভাবে আমরা সেই সব কাজে জড়িয়ে পড়তাম। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু স্তব্ধ হয়ে গেল। আমার মনে হয় যে এই সব শূন্যতা তো আর পূর্ণ হবে না, এবং বিশেষ করে একটা কথাই বলি যে আমাদের ঠিক এই মুহূর্তে আমাদের যে তরুণ প্রজন্মের যে কাজ করার যে একটা অবস্থা চলছে, সেইখানে কাইয়ুম চৌধুরী একজন বড় কি বলবো যে অনুসরণ করার মতন একজন ব্যক্তিত্ব ছিলেন। সেইখানটা কিন্তু আমরা হারিয়ে ফেললাম। এখন তরুণ প্রজন্ম নানান আঙ্গিকে কাজ করছে, নানাভাবে কাজ করছে, আধুনিকীকরণ করছে, বাইরের আধুনিক পর্যায়গুলিকে তাদের কাজের মধ্যে আনার চেষ্টা করছে। এই সবগুলা করার যে ইচ্ছা, সেইগুলা কিন্তু অগ্রজ যে সব শিল্পী আছে তাদের মধ্যে কাইয়ুম চৌধুরীর গুলাই কিন্তু সবচেয়ে বেশি ধর্তব্যের ছিল। কাইয়ুম চৌধুরী নিজে অবশ্য কখনো এই যে আধুনিকীকরণ এই পর্যায়টি বাইরের থেকে উনি কিন্তু আনেননি। উনি তার এই আমাদের যে ফোক আর্ট, আমাদের যে লোকজ শিল্পকলা, সেইখানকার সব মোটিভগুলো নিয়ে সেই সবের অনেক অনেক উপাদান নিয়ে তিনি তার ছবিতে ব্যবহার করেছেন। কিন্তু যেমন যেমন রঙের কথা বলি, উজ্জ্বল রং ব্যবহার, তারপরে গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার পশু পাখি, আমাদের দেশ, আমাদের পতাকা, আমাদের এই মুক্তিযুদ্ধের যে চেতনা দীপ্ত হয়ে যে সব বিষয়াদি, সেইগুলোকে নিয়ে উনি ছবি এঁকেছেন। লোকজ যে ধরন, সেইখান থেকে তিনি ধারণা নিয়েছেন, কিন্তু তার সেই আধুনিকীকরণটা ছিল একান্তই তার নিজস্ব, একান্তই স্বকীয়, এবং এই ব্যাপারে তিনি তার ভূমিকাটা অত্যন্ত অনন্য একটা ব্যাপার বলবো। তিনি তার এই আপন ঢঙে কাজ করে গেছেন। জনাব রফিকুল নবী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম চিত্রশিল্পী রফিকুল নবীর সঙ্গে। নিসার হোসেন, আপনার কাছে আবার ফিরে আসবো যে যেই বিষয়টি নিয়ে এর আগে জানতে চেয়েছিলাম, যে রঙের ব্যবহারে বাংলাদেশকে খুঁজে পাওয়ার যে প্রসঙ্গটি রফিকুল নবীও বলছিলেন, সেটি আসলে কতটা কিভাবে? হ্যাঁ, আসলে কাইয়ুম চৌধুরীর সঙ্গে আলোচনা করতে গেলে, তার ছবি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই তার রং নিয়ে কথা বলতে হবে। আমরা সবাই খেয়াল করেছি যে মঈনুদ্দিন খালিদ যখন বলছিলেন তখনও এই রঙের প্রসঙ্গটা উঠে এসছে। আমরা সাধারণত আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষায় কিন্তু আমরা বাস্তবানুগ ছবি আঁকি এবং সেইখানে কোনো রঙের প্রত্যক্ষ কোনো উপস্থিতি আমরা দেখতে পাই না। আমরা একটা মিশ্র বর্ণ, একটা টোনের মধ্যে দিয়ে বা টোনাল ভেরিয়েশনের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে দেখতে পাই। কিন্তু আমরা আমাদের লোকশিল্পে আমরা দেখতে পাই যে রং ভীষণভাবে স্বশাসিত, অটোনমি অফ কালার যেটাকে বলা হয়, অর্থাৎ এখানে লাল লাল, সবুজ সবুজ, তার সমস্ত সত্তা নিয়ে সে ওখানে উপস্থিত হয়। এই প্রবণতা কিন্তু আসলে শুধু যে আমাদের লোকশিল্পে তা নয়, এই উপমহাদেশের এমনকি পুরো এশিয়ার একটা বা প্রাচ্যের একটা শিল্পের একটা বড় অংশের বৈশিষ্ট্য কিন্তু এই উজ্জ্বল রঙের ব্যবহার। কেউ কেউ বলেন যে আসলে রঙের এই পার্থক্যটা প্রকৃতির যে পার্থক্য। আমরা জানি যে প্রাচ্যের এই দিকটা অনেক বেশি ব্রাইট, এখানে সূর্যের উপস্থিতি অনেক উজ্জ্বল, তো ফলে এই একটা উজ্জ্বলতা যে আমাদের প্রকৃতিতে যেটা থাকে সেইটাকে অনুসরণ করে ছবি আঁকলে এবং আমরা এই প্রকৃতিকে সেইভাবে যদি উপলব্ধি করি, আমরা যদি আমাদের আঙ্গিক বা আমাদের বর্ণের জায়গাটা আমরা যদি শুধু কোনটা
ঘরে টাঙালে ভালো লাগবে সেটা না দেখে আমরা যদি মনে করি যে আমি আমার প্রকৃতির একটা পরিবেশের আমি একটা রঙের মধ্যে দিয়ে তার একটা ইন্টারপ্রিটেশন আমি এখানে তৈরি করব, তাহলে আমাকে যে রংটা ধরতে হবে সেইটার জন্য কিন্তু একটা রং নিয়ে পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার আসতে পারে। এই জায়গাটা আমরা কিন্তু দেখেছি কামরুল হাসান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা কাজের একটা অংশ, কামরুল হাসানের প্রায় পুরোটা অংশ, রশিদ চৌধুরীর পুরোটা অংশ কাজের, এবং কাইম চৌধুরীর পুরোটা অংশ আমরা পাচ্ছি যে রং নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা আছে, এবং রঙে এই প্রাচ্যের যে বৈশিষ্ট্য এবং তারপরে আমাদের লোকজ শিল্পের যে বৈশিষ্ট্য সেইগুলোকে ধারণ করে থাকবার একটা জায়গা। কিন্তু